নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের নেক্সট যে সিলেবাসে রয়েছে সেটি হলো পলিটিক্যাল সিস্টেম, যেখানে আমাদের সিস্টেম থিওরি এবং স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি নিয়ে পড়াশোনা করতে হবে। আজকের ভিডিওতে আমরা সিস্টেম থিওরি নিয়ে আলোচনা করব বা ডেভিড স্টোনকে নিয়ে আলোচনা করব। কিন্তু এই সিস্টেম থিওরিকে পড়ার আগে বা বোঝার আগে আমাদের আরও কিছু বিষয়কে জানতে হবে বা বুঝতে হবে, তাহলে আমরা এই সিস্টেম থিওরি বা স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিকে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো দেখো, এই যে পলিটিক্যাল সিস্টেম বা সিস্টেম থিওরি বা সিস্টেম অ্যাপ্রোচ যাই বলো না কেন, এগুলো সবই আসলে পলিটিক্যাল অ্যানালাইসিসের পার্ট বা অংশ। তখন প্রশ্ন হবে যে হোয়াট ইজ পলিটিক্যাল অ্যানালাইসিস, বা এই পলিটিক্যাল অ্যানালাইসিসের সঙ্গে আমাদের সিস্টেম থিওরি কিভাবে লিঙ্ক রয়েছে বা সিস্টেম থিওরি কিভাবে যুক্ত। তো প্রথমে আমরা এই পলিটিক্যাল অ্যানালাইসিসের বিষয়ে বুঝবো, তারপরে আমরা সিস্টেম থিওরি বা পলিটিক্যাল সিস্টেম বা সিস্টেম থিওরি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার প্রথমেই একটি ইনফরমেশন দেব বা একটা সুখবরই বলতে পারো, যে আমরা ঠিক করেছি আমাদের চ্যানেলে সম্পূর্ণ এসএলএসটি পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ভিডিও লেকচার আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব, পুরো সম্পূর্ণ সিলেবাস। কিন্তু এই যে ভিডিও লেকচারগুলো, এদের যে পিডিএফ রয়েছে সেগুলো ফ্রিতে দিতে পারবো না, কারণ আপনারা শিক্ষক এবং জানেন যে একটা ক্লাস রেডি করতে বা একটা নোটস রেডি করতে কতটা পরিশ্রম লাগে। তাই আমরা অনেক ভেবেচিন্তে ঠিক করেছি যে 599 রুপিজে পুরো সম্পূর্ণ এসএলএসটি যে সিলেবাস রয়েছে পলিটিক্যাল সায়েন্সের সেই নোটসগুলো আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে যে একই সঙ্গে আপনারা পুরো এসএলএসটি সিলেবাসের নোটস পাচ্ছেন না। প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার পরে সেই ভিডিও লেকচারের নোটস আপনারা আমাদের অ্যাপ পढ़ो तो ऐसे প্লে স্টোর থেকে PADHO पढ़ो तो ऐसे ডাউনলোড করবেন। पढ़ो तो ऐसे এই অ্যাপসে আপনারা পেয়ে যাবেন নোটস। ঠিক আছে, তো অনেক ভেবেচিন্তে ঠিক করেছি 599। তো অ্যাকচুয়ালি এটা আমার বলতে পারেন এক ধরনের সাহায্যই বলতে পারেন। তো একটা ডেমো নোট আমি নিচে প্রোভাইড করেছি ডেসক্রিপশানে, তো আপনারা চেক করতে পারেন। আর নোটসগুলো অ্যাকচুয়ালি অনেক ডিটেলসে লেখা রয়েছে, মানে বইয়ের মতো করে, আর বুলেট পয়েন্টও রয়েছে। তো আপনারা চাইলে পুরো ডিটেলসে পড়তে পারেন, অথবা ফ্যাকচুয়াল অনেক কিছু বিষয় দেওয়া রয়েছে সেগুলোও পড়তে পারেন। তো যেহেতু আমরা একজন শিক্ষক হওয়ার জন্য পড়ছি, তাই আমি চাইবো আপনাদের যেন কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকে, তাই ডিটেলস নোট রয়েছে, কোনো অসুবিধা হবে না। বাংলা ইংলিশ দুটো মিডিয়ামেই করা রয়েছে নোটসগুলো। তো চাইলে আপনারা চেক করবেন এবং চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন বা যুক্ত হতে পারেন আমাদের সাথে। আর কোনো ধরনের অসুবিধা হলে নোটস রিলেটেড অবশ্যই 6297184911 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না প্লিজ। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবেন 6297184911-এ। ঠিক আছে, তো আমরা এখন লেকচার শুরু করি। তো দেখো, প্রথমে আমরা পলিটিক্যাল অ্যানালাইসিস বিষয়ে বুঝবো। ঠিক আছে, তো পলিটিক্যাল কথাটির মানে তো আমরা আগেই জেনেছি বা বুঝে গেছি, এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু পলিটিক্স ইজ পলিটিক্যাল, অর্থাৎ রাজনীতির সাথে সম্পর্কিত যে কোনো বিষয় হচ্ছে পলিটিক্যাল। কিন্তু অ্যানালাইসিস মানে কি? অ্যানালাইসিস কথাটির অর্থ হলো, তো দেখো, যখন কোনো একটা কমপ্লেক্স বা কোনো জটিল বিষয়কে আমরা ব্রেক করি, কেয়ারফুলি ব্রেক করি বা কেয়ারফুলি ভেঙে ভেঙে সেই বিষয়টাকে এক্সামাইন করি বা বোঝার চেষ্টা করি, সেটাকেই বলা হয় অ্যানালাইসিস। তাহলে পলিটিক্যাল অ্যানালাইসিস মানে কি দাঁড়ালো? পলিটিক্যাল অ্যানালাইসিস মানে এটা দাঁড়ালো যে যখন কোনো আমরা রাজনৈতিক ঘটনা বা রাজনীতির সাথে সম্পর্কিত কোনো ঘটনাবলী বা ইভেন্টসকে এক্সপ্লেন করার জন্য বা বোঝার জন্য যখন আমরা সেই বিষয়টিকে, সেই ঘটনাটিকে আমরা কেয়ারফুলি ব্রেক করি এবং সিস্টেমেটিক একটা অধ্যয়ন করি বা সিস্টেমেটিক, ক্রিটিক্যাল বা অবজেক্টিভ স্টাডি করি, সেটাকে বলা হয় পলিটিক্যাল অ্যানালাইসিস ইন সিম্পল ওয়ার্ড। ঠিক আছে, তাহলে যখন আমরা কোনো রাজনৈতিক ঘটনাবলীকে, কোনো কমপ্লেক্স রাজনৈতিক ঘটনাবলীকে ব্রেক করে, ভেঙে ভেঙে, কেয়ারফুলি ব্রেক করে সিস্টেমেটিক্যালি স্টাডি করি, সেটাই হচ্ছে পলিটিক্যাল অ্যানালাইসিস। পলিটিক্যাল অ্যানালাইসিস রেফার্স টু দ্য সিস্টেমেটিক, ক্রিটিক্যাল অ্যান্ড অবজেক্টিভ স্টাডি অফ পলিটিক্যাল ফিনোমিনন, এটাই হচ্ছে পলিটিক্যাল অ্যানালাইসিস। তো এইটুকুই আমাদের বুঝতে হবে যে এটা পলিটিক্যাল অ্যানালাইসিস।
এখন ব্যাপারটা হচ্ছে এই যে পলিটিক্যাল অ্যানালাইসিস রয়েছে না, বা রাজনৈতিক এর বাংলাটা অ্যানালাইসিস মনে পড়ছে না, তো এই যে পলিটিক্যাল অ্যানালাইসিস রয়েছে না, এই পলিটিক্যাল অ্যানালাইসিস বা রাজনৈতিক যে ঘটনাবলীকে স্টাডি করছি, সেই স্টাডি করার পদ্ধতি বা অ্যানালাইসিসের ব্যাপারটা এটা কিন্তু একটা ইভলভিং প্রসেস, মানে বিবর্তিত হচ্ছে, ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। মানে পলিটিক্যাল অ্যানালাইসিস এরকমটা না যে অতীতকালে যেমন ছিল এখনো সেরকম আছে, ভবিষ্যতে সেরকমই থাকবে, এরকম বিষয়টা কিন্তু নয়, এটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো? যেমনভাবে রাজনীতির মানে চেঞ্জ হচ্ছে রাজনীতির বিষয়টা, তেমনভাবে পলিটিক্যাল অ্যানালাইসিসের বিষয়টাও চেঞ্জ হচ্ছে। তো যখন প্রথম রাজনীতি শুরু হয় বা রাজনীতির অধ্যয়ন শুরু হয়, তখন যেভাবে আমরা পলিটিক্যাল ইভেন্টসগুলোকে স্টাডি করতাম, এখন কিন্তু সেভাবে আমরা স্টাডি করি না। তো পলিটিক্যাল অ্যানালাইসিস বিষয়টাও কিন্তু চেঞ্জ হচ্ছে, আশা করছি বুঝতে পারছেন। যদি আমি ক্লাসিক্যাল সময়ের কথা বলি, ক্লাসিক্যাল টাইমেও পলিটিক্যাল অ্যানালাইসিস হতো, মানে জিনিসকে মানে প্রত্যেকটা বিষয়কে আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করতাম। যেমন আমি যদি বলি অ্যারিস্টটলের কথা, তো অ্যারিস্টটল কি করেছিলেন? অ্যারিস্টটল অনেকগুলো কনস্টিটিউশন বা সংবিধানকে স্টাডি করেছিলেন, এক একটা আলাদা আলাদা কনস্টিটিউশনকে, তাই না? তিনিও একটা মানে অ্যানালাইসিস করেছিলেন, পলিটিক্যাল অ্যানালাইসিস। কিন্তু বর্তমানে আমরা অন্যরকমভাবে অ্যানালাইজ করি। তাহলে পলিটিক্যাল অ্যানালাইসিসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে মডার্ন। তাহলে ক্লাসিক্যাল টাইমে যে অ্যানালাইসিস ছিল সেটা একটু আলাদা রকমের ছিল। কেমন ধরনের আলাদা রকমের? তারা শুধুমাত্র ইনস্টিটিউশনসের উপর ফোকাস করতেন, মানে সেই পদ্ধতিতে, মানে ক্লাসিক্যাল যে অ্যানালাইসিস হতো, যেমন আমি অ্যারিস্টটলের কথা বললাম, তিনি শুধুমাত্র কনস্টিটিউশনকে স্টাডি করলেন, বা সেই সময় শুধুমাত্র ল এর স্টাডি হলো, মানে রাষ্ট্র, তার সরকার, তার আইন, শুধুমাত্র এই সব বিষয়গুলোকে আমরা আলাদা আলাদাভাবে স্টাডি করতাম, মানে আলাদা আলাদাভাবে স্টাডি করতাম। বুঝতে পারছো তো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? তাহলে ক্লাসিক্যাল টাইমসে আমরা যে পলিটিক্যাল অ্যানালাইসিস করতাম সেটা কিন্তু প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদাভাবে অ্যানালাইজ করতাম। ধরো কনস্টিটিউশনকে আলাদাভাবে বোঝার চেষ্টা করছি, রাষ্ট্রকে আমরা আলাদাভাবে বোঝার চেষ্টা করছি, আইনকে আলাদাভাবে বোঝার চেষ্টা করছি। কিন্তু যখন মডার্ন অ্যাপ্রোচ ডেভেলপ হলো না, আমরা যদি মানে 90s পর, মানে বলতে পারো 20th সেঞ্চুরি থেকে, হ্যাঁ না, মানে বিংশ শতাব্দীতে কি হলো, যখন আমাদের বিহেভিয়ারালিজম ডেভেলপ হচ্ছে, যখন সায়েন্টিফিক অ্যাপ্রোচ ডেভেলপ হচ্ছে রাজনৈতিক অধ্যয়ন করার, এগুলো আগে আমরা পড়ে নিয়েছি, মানে গ্রাহাম ওয়ালাস আসছে, আর্থার ব্রেন্টলে আসছে, বা বলতে পারো ডেভিড স্টোনের কথাও আমরা বলতে পারি, চার্লস মেরিয়াম, এগুলো যে মানে এই যে থিঙ্কারদের মানে চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে, যে রাজনৈতিক চিন্তাভাবনা আমরা এভাবে করতে পারবো না, মানে আগে যেমন ফিলোসফিক্যাল ওয়েতে চিন্তাভাবনা করতাম, যখন এই যে সায়েন্টিফিক পদ্ধতি ডেভেলপ হচ্ছে না, সেই সময় ইন্টারডিসিপ্লিনারি অ্যানালাইসিসও শুরু হয়ে গেল। আমি মানে আগের ক্লাসগুলো একটু রিভাইজ করছি, যে তখন রাজনীতি মানে শুধুমাত্র রাজনীতির অধ্যয়ন না, রাজনীতির সাথে আমরা দর্শনকেও পড়ছি, রাজনীতির সাথে আমরা ইতিহাসকেও পড়ছি, রাজনীতির সাথে আমরা ইকোনমিক্সকেও পড়ছি, হিস্ট্রিকেও পড়ছি, সব কিছুকে আমরা পড়ছি রাজনীতির মধ্যে। তো যখন এইরকম ইন্টারডিসিপ্লিনারি হয়ে যাচ্ছে রাজনীতি, বা রাজনীতিকে আমরা সায়েন্টিফিকভাবে পড়ার চেষ্টা করছি, তখন যে ক্লাসিক্যাল অ্যানালাইসিস প্রসেস ছিল না, সেটার রেলিভেন্স কমে গেল। বুঝতে পারছো তো? তার প্রাসঙ্গিকতা কমে গেল। তখন মডার্ন যে মানে বলতে পারো অ্যানালাইসিস পদ্ধতি ডেভেলপ হলো। তো সেই মডার্ন অ্যানালাইসিসের পার্টই হচ্ছে আমাদের এই সিস্টেম থিওরি এবং স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি। আবার কমিউনিকেশন থিওরি আছে, সেগুলো আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে? তো এই সিস্টেম থিওরিতে কি বলছেন ডেভিড স্টোন, সেটা আমরা পড়ব। তো তার আগে আমরা সিস্টেম মানে কি সেটা বুঝে নিই। তো সিস্টেম থিওরির আগে আমরা সিস্টেম মানে বুঝি। সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে যে অনেকগুলো এলিমেন্টস আছে আলাদা আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা অনেক এলিমেন্টস রয়েছে সোসাইটিতে। সেই এলিমেন্টসগুলোকে যখন আমরা কি করব, একসাথে স্টাডি করব, হ্যাঁ না, যখন আমরা সেই এলিমেন্টসগুলোকে একসাথে স্টাডি করব, তো আমি অ্যাকচুয়ালি এখানে একটা মানে কি বলবো, ড্রয়িং করার চেষ্টা করছি, হচ্ছে না, তবু জাস্ট বুঝে নাও, এটা একটা সাইকেল হলো। তো যেমন এটা একটা সাইকেল, তো সাইকেলটাতে কি হচ্ছে, অনেকগুলো এলিমেন্টস আছে, ঠিক আছে, অনেকগুলো এলিমেন্টস আছে। এইটা একটা এলিমেন্টস মানে হচ্ছে উপাদান বলতে পারো, বা এন্টিটি রয়েছে। চাকা একটা এলিমেন্টস, আবার এইখানে ফ্রেমটা একটা এলিমেন্টস, আবার এখানে প্যাডেলটা একটা, গিয়ার একটা এলিমেন্ট, চেন একটা এলিমেন্ট, এখানে হ্যান্ডেল একটা এলিমেন্ট। তাহলে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এলিমেন্ট রয়েছে, এরা একসাথে যুক্ত হচ্ছে,
যুক্ত হয়ে একটা নির্দিষ্ট পারপাসের দিকে এগোচ্ছে বা একটা একসাথে মিলে একটা কাজ করছে। যদি আমি এই চাকাটাকে খুলে রেখে বাদ দিয়ে দিই, তাহলে আমি এই চাকাটাকে সম্পূর্ণ বুঝতে পারবো না বা চাকাটার কি কাজ সেটা আমরা জানতেই পারবো না। তাহলে সিস্টেম থিওরি সিস্টেম মানে কি, যখন অনেকগুলো এলিমেন্ট একসঙ্গে যুক্ত হয়ে কাজ করে, সেই পুরো বিষয়টাকে বলা হয় সিস্টেম। আশা করছি বুঝতে পারছেন। তাহলে একটা সাইকেল কিন্তু একটা সিস্টেম, একটা ফুটবল টিমও কিন্তু একটা সিস্টেম। মানে ফুটবল টিমে কি হয়, অনেকগুলো প্লেয়ার একে অপরের সাথে ইন্টারেক্ট করে, যেমন একটা চাকাটা কি করছে, গিয়ারের সাথে ইন্টারেক্ট করছে না, গিয়ার চেনটাও ইন্টারেক্ট করছে, দিয়ে চাকাটাকে ঘোরাচ্ছে, দিয়ে এটা সামনের দিকে এগোচ্ছে। মানে প্রত্যেকটা এলিমেন্ট একে অপরের সাথে ইন্টারেক্ট করছে, এই ইন্টারেক্টের জন্যই কিন্তু আমাদের সাইকেলটা সামনের দিকে এগোচ্ছে বা সিস্টেমটা কাজ করছে। তো এই কনসেপ্ট থেকেই কিন্তু আমাদের পলিটিক্যাল সিস্টেমের মানে বিষয়টা এলো বা সিস্টেম থিওরি এলো। মানে ক্লাসিক্যাল টাইমসে যখন আমরা শুধুমাত্র কনস্টিটিউশনসকে স্টাডি করতাম বা সরকার বা গভর্নমেন্টকে স্টাডি করতাম আলাদা আলাদাভাবে, সিস্টেম বা মডার্ন অ্যাপ্রোচ এসে বলছে যে এইভাবে আমরা বুঝতেই পারবো না পুরো পলিটিক্যাল বিষয়টাকে বা পলিটিক্যাল ইভেন্টসকে, কারণ এরা কিন্তু একে অপরের সাথে ইন্টাররিলেটেড বা সম্পর্কিত, একটা সিস্টেমের মতো কাজ করে পলিটিক্যাল মানে ইভেন্টস। আমরা যদি আলাদাভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতেই পারবো না বিষয়টা। তাই আমাদের পুরো বিষয়টাকে একসাথে বুঝতে হবে, কারণ পুরো বিষয়টাই হচ্ছে একটা সিস্টেম, যাকে আমরা বলছি পলিটিক্যাল সিস্টেম। আর এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যেই যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয়কে আমরা ইন্টাররিলেটেড মানে ইন্টারকানেক্টেডভাবে আমাদের বুঝতে হবে। আশা করছি কনসেপচুয়াল ক্লিয়ারিটি হয়ে গেছে যে সিস্টেম থিওরি কিভাবে ডেভেলপ হলো। ঠিক আছে, তো সিস্টেম মানে বলে দিলাম যে সিস্টেম মানে হচ্ছে an organized set of interrelated and interdependent parts। মানে ওই যে চাকাগুলো বলছিলাম ওরা হচ্ছে ইন্টাররিলেটেড, একটা চাকা একটা চেনের সাথে বা গিয়ারের সাথে যুক্ত, এবং ইন্টারডিপেন্ডেন্ট, চাকাটা ততক্ষণ ঘুরবে না যতক্ষণ পর্যন্ত না গিয়ারটা তাকে ঘোরানোর চেষ্টা করছে বা ঘোরাচ্ছে। ইন্টাররিলেটেড না, সরকার সেরকম, সংবিধান সেরকম, কনস্টিটিউশন, গভর্নমেন্ট সব গাইগুলাই একে অপরের সাথে সম্পর্কিত, হ্যাঁ না, একে অপরের সাহায্য ছাড়া চলতেই পারবে না। ওটাই হচ্ছে সিস্টেম দ্যাট ফাংশন টুগেদার টু অ্যাচিভ এ স্পেসিফিক পারপাস অর মেনটেন স্টেবিলিটি। অর্থাৎ একটা সিস্টেম কি হয়, অনেকগুলো এলিমেন্টস বা এন্টিটি একে অপরের সাথে যুক্ত, এবং তারা কি করে একটা নির্দিষ্ট পারপাসকে অ্যাচিভ করার জন্য ফাংশনস করে বা কাজ করে। আশা করছি বুঝতে পারছেন। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা কভার করে দেব। তো এই ডেভিড স্টোন সিস্টেম বিষয়ে কি বলেছেন, ডেভিড স্টোন সিস্টেমকে ডিফাইন করেছেন এইভাবে যে সিস্টেম হচ্ছে একটা কালেকশন অফ ইন্টারেক্টিং এলিমেন্টস, অনেকগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত এলিমেন্টস বা উপাদানের একটা কালেকশন, সংগ্রহ হচ্ছে সিস্টেম। রবার্ট ডাল সিস্টেমকে কি বলেছেন, রবার্ট ডাল বলছেন যে এনি কালেকশন অফ এলিমেন্টস, অনেকগুলো এলিমেন্টসের একটা কালেকশন, সংগ্রহ, that interact in some way with one another can be considered a system। যে তারা একটা নির্দিষ্ট পদ্ধতিতে যখন একে অপরের সাথে ইন্টারকানেক্টেড হয় বা কানেক্ট করে তখন সেটা হয় সিস্টেম। যেমন গ্যালাক্সি একটা সিস্টেম, গ্যালাক্সিতে কি রয়েছে, ধরো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কথা বলি, যেখানে আমাদের পৃথিবী রয়েছে, সেটাও একটা সিস্টেম। মাঝখানে রয়েছে সূর্য বা মানে সান বলতে পারো, সূর্য, তার সাইডে এখন নবগ্রহ রয়েছে বা 8টা গ্রহ যাই বলো, তাহলে অনেক গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে, তাহলে এগুলা কি একে অপরের সাথে কানেক্টেড, না? সূর্য থেকে কেউ কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে না, মানে এই সূর্যের কারণে দিন রাত্রি হচ্ছে, একে অপরের সাথে ডিপেন্ডেন্টও কিন্তু, এটাই এই জন্য এটা একটা সিস্টেম। ফুটবল টিমও একটা সিস্টেম, লেজিসলেচারও একটা সিস্টেম। তাহলে বুঝতে পারছো, লেজিসলেচারও কিন্তু একটা সিস্টেম। কিভাবে লেজিসলেচার সিস্টেম, না লেজিসলেচার কি করে, আইন তৈরি করে। কিভাবে তৈরি করে, সেখানে অনেকগুলো এমপি বলো, হ্যাঁ, বা মেম্বার অফ পার্লামেন্টস যেখানে থাকে তারা আইন তৈরি করে, তাহলে এরাও কিন্তু একটা ডিপেন্ডেন্ট। তাহলে এটাই হচ্ছে সিস্টেম। আশা করছি সিস্টেম ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং পলিটিক্যাল সিস্টেম মানে কি, একই জিনিসটা যদি আমরা কানেক্ট করি ভালোভাবে বুঝতে পারবো। পলিটিক্যাল সিস্টেম ইজ দ্য সেট অফ ফর্মাল লিগাল ইনস্টিটিউশনস অ্যান্ড ইনফর্মাল প্র্যাকটিসেস থ্রু হুইচ এ সোসাইটি এক্সারসাইজেস পলিটিক্যাল পাওয়ার, makes collective decisions and resolve conflicts
মানে পলিটিক্যাল সিস্টেমও কিন্তু একটা সেই ধরনের একটা সেট বা একটা সংগ্রহের একটা বিষয়। অনেকগুলো কি না ফর্মাল লিগ্যাল ইনস্টিটিউশন এবং ইনফর্মাল প্র্যাকটিসেস। মানে ফর্মাল লিগ্যাল ইনস্টিটিউশনস মানে এর বাংলা হচ্ছে যে লিগ্যাল ইনস্টিটিউশনস মানে বুঝতে পারছেন, আশা করছি যে লেজিসলেচার বলতে পারো, যাই হোক কিছু একটা, যারা মানে আইনের সাথে যুক্ত আর কি। তো লিগ্যাল ইনস্টিটিউশনস এবং ইনফর্মাল প্র্যাকটিসেস, এদের যে একটা সেট বা সংগ্রহ, একটা কালেকশন, সেটা হচ্ছে সিস্টেম। তারা কি করে? তারা পলিটিক্যাল সিস্টেম এই কারণেই, তারা সমাজের যে সমস্যা রয়েছে না, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। তারা রাজনৈতিক ক্ষমতাকে মানে এক্সারসাইজ করে, রাজনৈতিক ক্ষমতায় কাজ করে, এবং তারা কনফ্লিক্টকে রিজলভ করে বা দ্বন্দ্বের সমাধান করে। তাই এটা হচ্ছে পলিটিক্যাল সিস্টেম। এইভাবে সিস্টেম মানে পলিটিক্যাল সিস্টেম একে অপরের সাথে রিলেটেড। আশা করছি বুঝতে পারছেন। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিস্টেম থিওরি। তো দেখো এখানে এই নোটসটাতে একটা সেই বইয়ের মতো করে নোটস দেওয়া রয়েছে, সেটা আপনারা পড়তে পারবেন ডাউনলোড করে। তো আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে বলে দিচ্ছি। প্রথমে এখানে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সিস্টেম থিওরি ইভলভ কিভাবে হলো বা সিস্টেম থিওরি এলো কিভাবে। রাজনীতিতে বা পলিটিক্যাল সায়েন্সে সিস্টেম থিওরি কি প্রথম থেকে ছিল? না, আমরা জানি পরে আসছে সিস্টেম থিওরি। কিন্তু সিস্টেম থিওরি কি রাজনীতির অংশ বা রাজনীতি কি সিস্টেম থিওরি বানিয়েছে? পলিটিক্যাল সায়েন্স কি সিস্টেম থিওরি ডেভেলপ করেছে? না, পলিটিক্যাল সায়েন্স অন্য কোথা থেকে সিস্টেম থিওরির ব্যাপারটাকে মানে গ্রহণ করেছে বা বড় করেছে, ধার নিয়েছে, সেটা আমরা দেখব। তো দেখো পলিটিক্যাল সায়েন্সে কিন্তু সিস্টেম থিওরি আসেনি। সিস্টেম থিওরি প্রথম এসেছিল ন্যাচারাল সায়েন্স বায়োলজিতে, না, সেখান থেকে বায়োলজি থেকে সোশিওলজি, তারপরে আমাদের পলিটিক্যাল সায়েন্স ধীরে ধীরে অনেক পরে এসছে পলিটিক্যাল সায়েন্সে। তো সিস্টেম থিওরি ইজ আ ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স এন্টিটিজ as interconnected, interdependent parts that work together through inputs, processes, outputs, and feedback. It maintains stability and adapt to change. এইখানেই কিন্তু সিস্টেম থিওরির পুরো বিষয়টা লেখা রয়েছে। কি না, সিস্টেম থিওরি হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক বা একটা কাঠামো, যেটা কি করে, কিসের কাঠামো একটা, এটা যে কোনো একটা কমপ্লেক্স বা জটিল কোনো এন্টিটিস বা জটিল কোনো বিষয়কে কি করে বোঝার চেষ্টা করে। বোঝে কিভাবে? ইন্টারকানেক্টেড ইন্টারডিপেন্ডেন্ট পার্টস এর মাধ্যমে। বুঝতে পারছেন কিছু? যে ইন্টারকানেক্টেড পার্টস রয়েছে অনেকগুলো, ইন্টারডিপেন্ডেন্ট পার্টস রয়েছে অনেকগুলো, তারা কি করে একসাথে কাজ করে। আর সেই কাজটা কিভাবে হয়? ইনপুট আউটপুট এবং প্রসেসের মাধ্যমে। মানে একটা সিস্টেমে ইনপুট গেল, সেখানে প্রসেস হলো, তারপরে আউটপুট বেরোলো, সেখান থেকে ফিডব্যাক হলো, আবার ইনপুট হলো। এই যে প্রসেসটা, এটাই হচ্ছে সিস্টেম থিওরির বিষয়। তো এই সিস্টেম থিওরিটা প্রথম ডেভেলপ করেছিলেন, সেটা হচ্ছে মনে রাখবেন লাডউইগ ভন বার্টালেনফি। লাডউইগ ভন বার্টালেনফি তিনি জেনারেল সিস্টেম থিওরি দিয়েছিলেন। জেনারেল সিস্টেম থিওরি সাথে কে যুক্ত? লুডউইগ ভন বার্টালেনফি, যাই উচ্চারণ করতে পারেন, বার্টালেনফি, ঠিক আছে। জেনারেল সিস্টেম থিওরি বার্টালেনফি, ইনি 1930s সময় এই সিস্টেম থিওরি ডেভেলপ করেন। কোথায়? বায়োলজিতে। তিনি একজন জার্মান বায়োলজিস্ট ছিলেন, ঠিক আছে, জার্মান বায়োলজিস্ট ছিলেন। তিনি বলতেন যে সিস্টেম কি? বার্টালেনফি বলতেন সিস্টেম হচ্ছে এ সেট অফ ইন্টারঅ্যাক্টিং এলিমেন্টস। এরপরে বায়োলজি থেকে ধীরে ধীরে সিস্টেম অ্যাপ্রোচ এক্সপ্যান্ড হলো, কোথায় চলে এলো? অ্যানথ্রোপোলজিতে এলো, অ্যানথ্রোপোলজি থেকে আবার সোশিওলজিতে, তারপরে সাইকোলজিতে, তারপরে ধীরে ধীরে রাজনীতি বা রাজনীতি বিজ্ঞানে আমাদের এলো সিস্টেম থিওরি। কিন্তু প্রথমে সিস্টেম থিওরি রাজনীতি বিজ্ঞানে ছিল না। বায়োলজি থেকে অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, তারপরে অনেক পরে আমাদের পলিটিক্যাল সায়েন্সে এই সিস্টেম থিওরি এলো। পলিটিক্যাল সায়েন্সে যারা সিস্টেম থিওরি নিয়ে যুক্ত বা সিস্টেম থিওরির মাধ্যমে অ্যানালাইসিস করেন পলিটিক্যাল ফিনোমিনাকে, তাদের কিছু জনের নাম আমাদের মনে রাখতে হবে। আমরা তো পড়বো, ডেভিড স্টোনকে তো পড়বই, তার সাথে সাথে অনেকেই যুক্ত ছিলেন। আচ্ছা, ইন পলিটিক্যাল সায়েন্স systems approach highlighted that no part of the political landscape stands alone but must be understood in relation to the whole. যেটা আমি বললাম যে পলিটিক্যাল সায়েন্সে আমরা লেজিসলেচারকে একা একা বুঝতে পারবো না,
কারণ লেজিসলেচারও কিন্তু অন্য যে আমাদের অর্গান রয়েছে সরকারের, না, এক্সিকিউটিভ, এর সাথেও কিন্তু ইন্টাররিলেটেড, বা জুডিশিয়ারির সাথেও কিন্তু ইন্টাররিলেটেড। তাই আমি একা একা বুঝতে পারবো না। এই এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, এই তিনটেই কিন্তু পুরো একটা সিস্টেমের মতো কাজ করে। আমরা আলাদা আলাদাভাবে বুঝতে পারবো না। আর এই সিস্টেম থিওরি প্রথমবার কিন্তু ডেভিড স্টোনই অ্যাপ্লাই করেছিলেন পলিটিক্যাল সায়েন্সে, এটাও মনে রাখবেন। মানে ফার্স্ট টাইম কে সিস্টেম থিওরি পলিটিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করেছিলেন? ডেভিড স্টোন। ঠিক আছে। এবং তিনি বলেছিলেন পলিটিক্সকে, যে তিনি বলছেন পলিটিক্যাল সিস্টেম বা পলিটিক্যাল সিস্টেমকে তিনি ডিফাইন করছেন দ্যাট বিহেভিয়ার অফ অর সেট অফ ইন্টারঅ্যাকশনস। মানে পলিটিক্যাল সিস্টেম কি, মানে ডেভিড স্টোন ডিফাইন করছেন যে পলিটিক্যাল সিস্টেম হচ্ছে দ্যাট বিহেভিয়ার অর সেট অফ ইন্টারঅ্যাকশনস থ্রু হুইচ অথরিটেটিভ অ্যালোকেশনস আর মেড অ্যান্ড ইমপ্লিমেন্টেড ফর সোসাইটি। বুঝতে পারছেন? সেই যে আচরণ বলতে পারো ব্যক্তির, বা সেই সেট, মানে একটা কালেকশন, হ্যাঁ না, সেই সেট অফ ইন্টারঅ্যাকশন যার মাধ্যমে কি হয় না, ভ্যালুস যে রয়েছে, না, যে সম্পদ রয়েছে তার অথরিটেটিভলি অ্যালোকেশন হয়। তো কারা কারা যুক্ত রয়েছেন তাদের নাম কিছু জন্য মনে রাখবেন। তো এতটা ইম্পর্টেন্ট নয় যদিও আমাদের, তবু আমি পুরো ডিটেলসে কভার করে দেবো ক্লাসটাতে। গ্যাব্রিয়েল এলমন্ড, ডেভিড আফটার, কার্ল ডুয়েস, মর্টন কাপলান। তো এই মর্টন কাপলান যিনি ছিলেন, তিনি ইন্টারন্যাশনাল রিলেশনের সিস্টেম থিওরিকে অ্যাপ্লাই করেছিলেন, হ্যাঁ না, ইন্টারন্যাশনাল রিলেশনসের সাথে যুক্ত। আর এখানে তাদের বইয়ের নাম লিখে দিয়েছি। এগুলো আমাদের মানে হয়তো আসবে না, না আসার চান্স অনেক বেশি, কারণ আমাদের শুধু ডেভিড স্টোনকে পড়তে হবে, তাই না? তো এগুলো আমি নাম দিয়ে দিয়েছি, যদি কেউ ফার্দার স্টাডি করেন তাহলে কাজে লাগবে। এরপরে দেখো সিস্টেম থিওরি, ডেভিড স্টোন কীভাবে সিস্টেম থিওরি বিষয়ে বলছেন। তো সিস্টেম থিওরি আমি আগেই বলেছি, এটা পলিটিক্যাল অ্যানালাইসিসের একটা মডার্ন মডেল, বা মডার্ন একটা বলতে পারো অ্যাপ্রোচ পলিটিক্যাল অ্যানালাইসিসের। তো এখানে কি বলা হয়েছে, এ সিস্টেম ইজ দ্য মোস্ট জেনারেল সেন্স ইজ এনি কালেকশন অফ, এটার দরকার নাই, এটা আমরা পড়বো এখান থেকে। রবার্ট ডাল ডেসক্রাইবস এ সিস্টেম এজ any collection of elements that interact in some way with one another, providing examples ranging from a galaxy to a football team. These examples show that systems can be physical or social, but they are defined by the interaction among their parts rather than the individual parts themselves. মানে ওই বিষয়টাই যেটা আমি আগে ডিসকাস করে দিয়েছি, যে সিস্টেম হচ্ছে একটা কি বলবো, মানে ইন্টারেক্টিং পার্টস এর একটা পুরো সম্পূর্ণটাকে বলা হয়, একটা কমপ্লেক্স বিষয়টাকে বলা হয় সিস্টেম। আলাদা আলাদাভাবে তারা এক্সিস্ট করতে পারে না। এখন এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে সিস্টেম দুরকম হয়, হ্যাঁ না, একটা হচ্ছে ওপেন সিস্টেম আর একটা হচ্ছে ক্লোজ সিস্টেম। বুঝতে পারছো? ওপেন সিস্টেম আর ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম মানে যেটা চারিদিক থেকে বন্ধ থাকবে, আর ওপেন সিস্টেম মানে খোলা থাকবে, হ্যাঁ না। ধরো খোলা আছে, আমার ড্রয়িংটা ভুল হয়ে গেল, মানে খোলা আছে এইরকম, ধরো সিস্টেম খোলা আছে, আর এটা হচ্ছে ক্লোজ সিস্টেম। তো ক্লোজ সিস্টেমে মানে কি হবে, ক্লোজ সিস্টেম মানে সেখানে বাইরে থেকে কোনো কিছু ঢুকতে পারবে না, শুধুমাত্র সেইখান থেকে ডিসিশন বেরোবে, সেটা হচ্ছে ক্লোজ সিস্টেম। আর ওপেন সিস্টেম মানে বাইরে থেকে অন্য কিছু গিয়ে সেখানে ঢুকতে পারে, সেখান থেকে আবার ডিসিশন বেরোতে পারে। তাহলে এই যে ডেভিড স্টোন যে সিস্টেম থিওরির কথা বলছিলেন, তিনি কিন্তু সিস্টেম বলতে ওপেন সিস্টেমের কথা বলছিলেন, সেটা একটু পরে আমরা বুঝবো, ঠিক আছে। তো ওপেন সিস্টেমের কথা বলেছিলেন ডেভিড স্টোন। তো সেই ডেভিড স্টোনের পুরো মডেলটা অ্যাকচুয়ালি খুব সিম্পল, এখানেই বলে দিই, পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো ডেভিড স্টোন বলেছিলেন যে পুরো যে পলিটিক্স চলছে না সমাজের মধ্যে, যদি এটা পুরোটা একটা সোসাইটি ধরি, হ্যাঁ না, এটা যদি পুরোটা একটা সোসাইটি হয়, সোসাইটিতে কি, সোসাইটি কোথায় রয়েছে, পরিবেশের মধ্যে রয়েছে। তাহলে এই যে এইগুলো চারিপাশে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট, বা কি বলবো একে আমি, পরিবেশ, হ্যাঁ না, এনভায়রনমেন্ট লিখলাম। এনভায়রনমেন্ট কিন্তু বা পরিবেশও কিন্তু রাজনীতির পার্ট। কিভাবে? আর যে আমরা সরকার বলি, হ্যাঁ না, লেজিসলেচার বলি, তারা কিন্তু একটা ওপেন সিস্টেমের মধ্যে রয়েছে। এখন পরিবেশের মধ্যে কারা থাকে, ইন্ডিভিজুয়ালস থাকে। তারা কি করে, তারা ইনপুট প্রোভাইড করে, কাকে, ইনপুট প্রোভাইড করে এই সিস্টেমকে।
পলিটিক্যাল সিস্টেমের মধ্যে কারা থাকে? এই যে লেজিসলেচার, এক্সিকিউটিভ, হ্যাঁ না, এরা থাকে। এদেরকে পরিবেশ কি করে? ইনপুট প্রোভাইড করে। ইনপুট মানে কি? ইনপুট মানে বিভিন্ন ধরনের যে ডিমান্ড বা দাবি, হ্যাঁ না, দাবি প্রোভাইড করে আর বা সাপোর্ট প্রোভাইড করে, হ্যাঁ না। ইনপুট হচ্ছে ডিমান্ড এবং সাপোর্ট, এই দুই ধরনের দাবি পরিবেশের মধ্য থেকে কি করে? এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যায়। পলিটিক্যাল সিস্টেমের মধ্যে ওই যে আমাদের রাজনৈতিক ব্যবস্থা গেল, ইনপুট গেল, যাওয়ার পরে সেইখানে ভিতরে কি হচ্ছে? প্রসেসিং হলো। প্রসেসিং হওয়ার পরে সেটা আবার আউটপুট হিসেবে বেরিয়ে এলো, বিভিন্ন যে পলিসি না, যেগুলো ডিসিশনস হয় সেগুলো বেরিয়ে এলো। সেটা কোথায় বেরিয়ে আসলো? সেটা পরিবেশের মধ্যে বেরিয়ে আসলো। বুঝতে পারছো তো? তাহলে রাজনীতি মানে এইটুকু সীমাবদ্ধ না। রাজনীতির যেসব পলিসিগুলো হচ্ছে, যেগুলো ডিসিশন নেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু পরিবেশ প্রোভাইড করছে। পরিবেশ বলতে পরিবেশে যারা থাকে মানুষ, সাধারণ মানুষ, তারা ইনপুট হিসাবে সরকারকে বলছে, সরকার আমার এইটা দরকার, আমার এটা অসুবিধা, আমাদের এখানে জলের সমস্যা, আমরা দাবি করছি, ডিমান্ড করছি, হ্যাঁ না, এবং আমরা সাপোর্টও করছি সরকারকে যে আমার এখানে জলের সমস্যা, কিন্তু আমি একা করতে পারবো না, আমরা সবাই মিলে ট্যাক্স প্রোভাইড করছি আপনাকে, হ্যাঁ না, আমাদের ট্যাক্সগুলো নাও, আমি 1 টাকা সে 1 টাকা করে করে অনেকেই দিলে অনেক টাকা হয়ে গেল, সেই টাকাগুলো নিয়ে আমাদের এখানে জলের ব্যবস্থা করে দাও। তাহলে ইনপুট দাবিও করছি আবার সাপোর্টও করছি, সরকারকে সাপোর্ট করছি কীভাবে? ট্যাক্সের মাধ্যমে সাপোর্ট করছি সরকারকে। সেই সাপোর্টের মাধ্যমে সরকার ভাবলো না, জলের ব্যবস্থা হোক, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হোক, অনেক টাকা বেশি হয়ে গেছে, সবাইকে দেওয়া হোক ফ্রিতে। তাহলে এই যে পলিসি বেরিয়ে এলো, দাবি এলো, যদিও সেটার জন্য দাবি যায়নি, সরি, কিছু মনে করবে না, তো এমনি চলে এলো ফ্লোতে। তো কি হলো না, দাবি গেল, সাপোর্ট গেল, আউটপুট বেরোলো, পলিসি এলো। কিন্তু এই পলিসি সবার তো পছন্দ হবে না, সবাই যে একই পলিসিতে রাজি হয়ে গেল এরকম হবে না। তখন কি হবে? এখান থেকে আরও কিছু কিছু ইনফরমেশান আবার এখানে ফিরে আসবে ফিডব্যাক হিসাবে। বুঝতে পারছো? তাহলে ফিডব্যাক হিসাবে এই আউটপুটগুলো আবার বেরিয়ে চলে এলো এইখানে, এসে আবার ইনপুট হিসাবে এখানে সরকারকে বলছে না এইগুলো আপনাদেরকে আবার পরিবর্তন করতে হবে, দিয়ে সরকার আবার পলিসি বানাচ্ছে। বুঝতে পারছো? তো এই যে পুরো বিষয়টা হচ্ছে ডেভিড স্টোনের সিস্টেম থিওরি। দিলে পুরো ক্লাস শেষ। ডেভিড স্টোন সিস্টেম থিওরিতে কী কী মুখস্থ করতে হবে, কী কী পড়তে হবে পরীক্ষার জন্য? তিনি ইনপুটের কথা বলেছেন, কি কি ইনপুট? ডিমান্ড এবং সাপোর্ট। তারপরে তিনি প্রসেসের কথা বলেছেন, যেখানে সমস্ত ডিসিশন নেওয়া হবে। তারপরে তিনি আউটপুটের কথা বলেছেন, যেখানে পলিসি বেরোবে, ডিসিশন বেরোবে। তিনি ফিডব্যাকের কথা বলেছেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে ফিডব্যাক মেকানিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিডব্যাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিডব্যাক, এটা মনে রাখবেন যে ডেভিড স্টোনের সিস্টেম থিওরিতে কি ফিডব্যাক মেকানিজমের কথা বলা হয়েছে? ডেভিড স্টোন কি ফিডব্যাকের কথা বলেছেন? ইয়েস, ডেভিড স্টোন ফিডব্যাকের কথা বলেছেন। ঠিক আছে, তাহলে প্রথমে ইনপুট যাবে, সেখানে প্রসেস হয়ে আউটপুট বেরোবে, তারপরে সেটা ফিডব্যাক হিসেবে আবার ঘুরে আসবে পরিবেশ থেকে আবার ডিমান্ড সাপোর্ট যাবে, আবার পলিসি বেরোবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। এটাই হচ্ছে ডেভিড স্টোনের সিস্টেম থিওরি। এইখানে এটা এক্সপ্লেন করা রয়েছে। A key innovation in Stone's theory was to conceptualize the political system as a open system, है ना? ওই যে বললাম ওপেন, এটাও মনে রাখবে। ডেভিড স্টোন কি ক্লোজ সিস্টেম বলেছিলেন না ওপেন সিস্টেম? তিনি ওপেন সিস্টেমের কথা বলেছিলেন। ঠিক আছে, যে একটা ওপেন সিস্টেম এর মানে কি? ইট ইজ নট ক্লোজড অর সেলফ কন্টেন্ট বাট ইজ কনস্ট্যান্টলি ইন্টারেক্টিং উইথ ইটস এনভায়রনমেন্ট। মানে পলিটিক্যালস ব্যাপারটা বা পলিটিক্যাল সায়েন্স ব্যাপারটা, পলিটিক্স ব্যাপারটা, এটা কিন্তু কোনো ক্লোজ সিস্টেম না, মানে এরকম বন্ধ রয়েছে, পরিবেশ তাকে প্রভাবিত করছে না, এরকম বিষয়টা কিন্তু না। পরিবেশ কিন্তু প্রভাবিত করছে পলিটিক্যাল বিষয়টাকে, পলিটিক্সকে প্রভাবিত করছে। এটা একটা ওপেন সিস্টেম, পরিবেশ প্রভাবিত করছে পলিটিক্সকে ডিসিশন মেকিংয়ে, হ্যাঁ না? এটাই বলতে চাইছেন ওপেন সিস্টেম। তিনি বলছেন এখানে ইনপুট রয়েছে ডিমান্ড এবং সাপোর্ট হিসাবে, এবং সেই ডিমান্ড অনেক রকম হতে পারে। যেমন ডিমান্ড ফর সিকিউরিটি, আমাদেরকে নিরাপত্তা দাও, ইকোনমিক ওয়েলফেয়ার, না আমাদেরকে ভাতা দাও, কিছু মনে করো না, এডুকেশন, আমাদেরকে শিক্ষা দাও, রাইটস, অধিকার দাও, এই ধরনের আমরা দাবি রাখছি যে আমাদের রাইটস দাও, এডুকেশন দাও, মানে ইকোনমিক ওয়েলফেয়ার দাও। আবার সাপোর্টস আর দ্য অ্যাকশনস অ্যান্ড অ্যাটিটিউডস দ্যাট
মেনটেন দ্য লেজিটিমেসি অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য সিস্টেম। তাহলে ওই যে বললাম না পলিটিক্সটা হচ্ছে একটা সিস্টেমের মতো, সেই সিস্টেমটা মেনটেন কিভাবে করবে, সে কিভাবে স্টেবল থাকবে, স্থায়ী থাকবে তার, যখন আমরা তার যে লো বা মানে আইন তৈরি করেছে সরকার, সেগুলো আমরা ভালোভাবে মানবো। সরকারের আইন না, সরকার বলছে প্রোটেস্ট করো না, করার দরকার নেই, তখন স্টেবিলিটি থাকবে, সরকার চিন্তা কম হবে সরকারের। যখন আমরা ট্যাক্স পে করব সরকারকে, তখন স্টেবিলিটি থাকবে সরকারের, মানে পয়সা আসবে সরকারের কাছে, টাকা আসবে, সরকার বিভিন্ন পলিসি তৈরি করবে বিভিন্ন ধরনের, বুঝতেই পারছেন। আবার সিভিক পার্টিসিপেশন, আমরা সরকারের মানে পার্টিসিপেট করব সেইভাবে যেভাবে সরকার চাইছে, তখন স্টেবিলিটি থাকবে সরকারে। দিজ ইনপুটস আর প্রসেসড উইদিন দ্য কনভার্জন মেকানিজম। ওই যে মাঝে যে রয়েছে ব্যাপারটা, সেটা হচ্ছে কনভার্জন মেকানিজম ওকে বলা হয়, ওইখানে সেগুলো প্রসেস হয়। দ্য ইনস্টিটিউশনস অ্যান্ড প্রসিডিউরস দ্যাট ট্রান্সফর্ম সোসাইটাল ডিমান্ডস ইনটু বাইন্ডিং ডিসিশনস। আর সেইখানে কি হয়, যে কনভার্জন প্রসেসে কি হয়, কনভার্জন প্রসেসে আমরা যে দাবিগুলো করলাম সেগুলো সেখানে ট্রান্সফর্ম হয়ে যায়, হ্যাঁ না, একটা ডিসিশনে তৈরি হয়, তারপরে সেগুলো আউটপুট হিসেবে বেরিয়ে আসে। এগুলো এখানে গল্প লেখা রয়েছে, সেগুলো বলে দিয়েছি, আর ডিসকাস করছি না, সময় নষ্ট হবে। তো এখানে ওইগুলাই লেখা রয়েছে। এখন ডেভিড স্টোনের বিষয়ে একটু এখানে লেখা রয়েছে, তিনি ক্যানাডিয়ান বর্ন আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট, তিনি কানাডাতে জন্ম হয়েছিলেন, ঠিক আছে। আর তিনি সিস্টেম থিওরির প্রথম পলিটিক্যাল সায়েন্স অ্যাপ্লাই করেছিলেন। আর এই সিস্টেম থিওরি কেমন ছিল, পুরোপুরি সায়েন্টিফিক অ্যান্ড এম্পিরিক্যাল, এটা কিন্তু মনে রাখবেন। যখন আমরা সায়েন্টিফিক মানে কি, যখন আমরা সিস্টেমেটিক স্টাডি করছি, আর অ্যানালাইসিস করছি মানে কি, আমরা ব্রেক করছি, কেয়ারফুলি ব্রেক করে সিস্টেমেটিক স্টাডি করছি, তো এটা সায়েন্টিফিক। আর তিনি বলেছিলেন সিস্টেম থিওরিতে যে রাজনীতির অধ্যয়ন কেমন হবে, একটা ডাইনামিক হবে, ওপেন হবে এবং অ্যাডাপটিভ সিস্টেম হবে। আর এখানে ইম্পর্টেন্ট বই বিশেষ করে দুটো তিনটে মনে রাখতে হবে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে প্রথম হচ্ছে এটা দ্য পলিটিক্যাল সিস্টেম 1953, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এ সিস্টেমস অ্যানালাইসিস অফ পলিটিক্যাল লাইফ 1965, এই দুটো বই অ্যাটলিস্ট ভালো করে পড়বে। তারপরে এ ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস, মানে প্রত্যেকটা বই ইম্পর্টেন্ট, কিন্তু এই আমি বলবো প্রত্যেকটা বই মনে রাখার চেষ্টা করুন। পলিটিক্যাল সিস্টেম, এ সিস্টেমস অ্যানালাইসিস অফ পলিটিক্যাল লাইফ, এ ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস, অ্যান অ্যাপ্রোচ টু দ্য অ্যানালাইসিস অফ পলিটিক্যাল সিস্টেম, অ্যান অ্যাপ্রোচ টু দ্য অ্যানালাইসিস অফ পলিটিক্যাল সিস্টেম, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে 1 2 3 তিনটা বই ইম্পর্টেন্ট, আর এটাও মনে রাখতে, তেমন একটা বড় বিষয় না, চেষ্টা করবে মনে রাখার। এগুলো মনে থাকে না, মুখস্থ করতে যাওয়া না, পড়ে যেন মনে পড়ে যায় যে এটা এই বইটা স্টোনই লিখেছেন, ডেভিড স্টোন, অন্য কেউ না। এইটুকু যেন মানে কনসেপচুয়াল নলেজ বা মেমোরি তৈরি হয়, যে দেখলে মনে হয় যে ইনিই বলেছেন এই বইটার কথা। আর ওই তিনটা বই কিন্তু ইম্পর্টেন্ট না, পলিটিক্যাল সিস্টেম, আর একটা হচ্ছে এ সিস্টেমস অ্যানালাইসিস অফ পলিটিক্যাল লাইফ। ডেটগুলোও মনে রাখবেন আপাতত এই দুটো বইয়ের, এই তিনটা বইয়ের। অ্যান অ্যাপ্রোচ টু দ্য অ্যানালাইসিস অফ পলিটিক্যাল সিস্টেম 1957, বাস। আর ফ্রেমওয়ার্ক বললেই যেন মনে পড়ে যায়, এইরকম আর কি, কিছু কানেক্ট করার চেষ্টা করবেন আর কি। তো এই বিষয়টাই যে আমি বললাম, যেটা এখানে ড্র করে দিয়েছি একটা, পরিবেশ থেকে ইনপুট আসছে, ইনপুট হচ্ছে ডিমান্ড আর সাপোর্ট হিসাবে, সেই ইনপুটগুলো যাওয়ার পরে সেখানে কনভার্জন প্রসেস হচ্ছে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে, সেটা দিয়ে বেরিয়ে আসছে, বেরিয়ে আউটপুট হিসাবে ডিসিশন অ্যান্ড পলিসিস, সেই পলিসি তৈরি হওয়ার পরে অনেক নতুন ডিমান্ড আসছে আবার, হ্যাঁ না। এখন সেই পলিসি রিলেটেড ডিমান্ড আসতে পারে, আবার নতুন ডিমান্ড আসতে পারে, নতুন ডিমান্ড হচ্ছে, নতুন সাপোর্ট হচ্ছে, দিয়ে আবার সেটা পলিটিক্যাল ইনপুট হচ্ছে, ইনপুট দিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে প্রসেস। আগেই পড়েছো, এগুলো ডিটেইলে ডিসকাস করে কোনো লাভ নেই, যেটা পরীক্ষার জন্য আমাদের পড়তে হবে সেটাই আমি ডিসকাস করব। ডিমান্ড মানে কি, ডিমান্ড হচ্ছে ক্লেমস ফর অ্যাকশন, মানে যখন কাজ করার জন্য আমরা দাবি করছি, সেটাই হচ্ছে ডিমান্ড। ডিমান্ড কি ডিমান্ড করি আমরা, বেটার বেটার স্যালারি যেমন হয় আমাদের, অনেক বেশি বেশি স্যালারি যেমন হয়, আমাদের স্বাস্থ্য যেন ভালো থাকে, পাবলিক সেফটি যেন হয়, মানে কেউ এসে অ্যাক্সিডেন্ট যেন না করে দেয় পেছন পেছন থেকে, মানে বাইকে, ভোটিং রাইটস আমাদের যেন থাকে, আমরা ডিমান্ড করতে পারি, হ্যাঁ না। অনেক ধরনের ডিমান্ড হতে পারে, আমরা যেমন রাজনীতিতে অংশগ্রহণ করতে পারি, ভোট দিতে পারি, বাস অনেক রকম ডিমান্ড থাকতে পারে মানুষের। ওই ডিমান্ডগুলোকে মানে ডেভিড স্টোন 4 ভাগে ভাগ করেছে, সাব ক্লাসিফাইড করেছে। এখন ডেভিড স্টোন আরেকটা কথা মনে রাখবেন, এই ডিমান্ডগুলোকে র মেটেরিয়াল বলেছেন। যেমন একটা কোম্পানির মধ্যে র মেটেরিয়াল হয় না, একটা কোম্পানিতে কি হয়, র মেটেরিয়াল এলো, সেটা প্রসেস হলো, প্রসেস হওয়ার পরে একটা নতুন প্রোডাক্ট এলো,
যেন আমি যেটা মানে ধরো মোবাইল বলতে পারি, যেটাতে আপনারা ভিডিও দেখছেন, সে মোবাইলটা এলো কীভাবে এলো? প্রথমে র ম্যাটেরিয়াল এলো, সেটা প্রসেস হলো, তারপরে আউটপুট বেরোলো। তাই যে ডিমান্ড আসছে মানে কি, সেটা একটা র ম্যাটেরিয়াল আসছে। ডেভিড স্টোন বলতে চাইছেন, তিনি র ম্যাটেরিয়াল বলেছেন ডিমান্ডকে। আর র ম্যাটেরিয়াল কোথা থেকে আসে, ডিমান্ড কোথা থেকে আসছে? সাধারণ মানুষ, রাজনীতিবিদ যারা পলিটিশিয়ানস রয়েছে, অথবা অ্যাডমিনিস্ট্রেটরস যারা রয়েছে, অপিনিয়ন লিডার্স যারা রয়েছে, এরা ডিমান্ড দিচ্ছে। এগুলো থেকে কোশ্চেন হতে পারে যে ডিমান্ড কোথা থেকে আসে পলিটিক্যাল সিস্টেমে। তো সাধারণ মানুষ থেকে আসে, রাজনীতি যারা করছেন বা নেতা যারা রয়েছেন তাদের থেকে আসছে, যারা মানে আমলাতন্ত্রে যারা রয়েছেন তাদের থেকে ডিমান্ড আসছে। আর ডিমান্ডকে 4 ভাগে ভাগ করা হয়, এটা মনে রাখবেন, 4 টাইপস। ডিমান্ডকে 4 ভাগে ভাগ করেছেন আর কি। ডিমান্ডস ফর অ্যালোকেশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। প্রথম ডিমান্ড হচ্ছে যে যত ধরনের গুডস অ্যান্ড সার্ভিসেস রয়েছে সব কিছুকে অ্যালোকেশন করতে হবে, তার জন্য ডিমান্ড আসছে। যেমন ভালো ওয়ার্কিং কন্ডিশন দরকার, হ্যাঁ না? তারপরে এডুকেশনাল অপরচুনিটি, সবাই যেন শিক্ষার সুযোগ পায়। রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস, রোডস অ্যান্ড ট্রান্সপোর্টেশন, এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে এক ধরনের গুডস অ্যান্ড সার্ভিস ডিমান্ডস, মানে যা যা প্রয়োজন আর কি, প্রয়োজনীয় ডিমান্ড। এছাড়াও ডিমান্ড ফর রেগুলেশন অফ বিহেভিয়ার, আমাদের বিহেভিয়ারকে রেগুলেশন করার জন্য বা রেগুলেট করার জন্য আমরা ডিমান্ড করি। যেমন অনেকেই আমাদের সেফটির উপরে মানে হাবি হয়ে যায়, তাই আমরা পাবলিক সেফটির দাবি করি। মার্কেট কন্ট্রোলের দাবি করি, মার্কেটকে সরকার যেন কন্ট্রোল করে, যেমন সব কিছুর দাম যেমন তাড়াতাড়ি বেড়ে না যায়। ম্যারেজ, হেলথ, স্যানিটেশন, এইসবের বিষয়ে যেন সরকার হস্তক্ষেপ করে কিছু পলিসি তৈরি করে মানুষের বিহেভিয়ারকে চেঞ্জ করার জন্য, এটাও এক ধরনের দাবি। যেমন আমরা ভোট দিতে চাই, ভোটের দাবি, ভোট দেওয়ার দাবি, অফিস কাজ করার দাবি, বা এই ধরনের যে দাবি পলিটিক্যাল সিস্টেমের জন্য দাবি আর কি, পার্টিসিপেশনের জন্য পলিটিক্যাল সিস্টেমের মধ্যে, সেটাও এক ধরনের দাবি। তাহলে গুডস অ্যান্ড সার্ভিসের জন্য আমরা দাবি করছি, আমাদের কি কি প্রয়োজন, আমাদের রাস্তা দরকার, হ্যাঁ না, শিক্ষা দরকার, স্বাস্থ্য দরকার, সেটাও এক ধরনের দাবি। আবার আমরা আমাদের যে বিভিন্ন ধরনের যে কুপ্রথা চলেছে, ম্যারেজ রিলেটেড যে বিষয় রয়েছে, কিংবা পাবলিক সেফটি রয়েছে, সেগুলোর বিষয়ে দাবি জানাচ্ছি। আবার আমরা দাবি জানাচ্ছি কিসের জন্য, যাতে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারি, সেই রিলেটেড দাবি জানাচ্ছি। আবার আমরা দাবি জানাচ্ছি কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশনের জন্য। কিভাবে কমিউনিকেশন অফ ইনফরমেশন, অ্যাফার্মেশন অফ নর্মস, ইনফরমেশন অন পলিসি ইন্টেন্ট, ডিসপ্লে অফ পাওয়ার অ্যান্ড ম্যাজেস্টি ডিউরিং থ্রেটস অর সেরিমনিজ। মানে কি, আমরা সেখানে কি বলবো, পলিসি ইন্টেন্টের উপরেও আমরা দাবি জানাচ্ছি যে কিভাবে পলিসি করা যাবে, হ্যাঁ না, আমরাও যাতে কমিউনিকেট করতে পারি সরকারের সাথে, এইসব বিষয়গুলো। আর সাপোর্টসও কিন্তু 4 ভাগে ভাগ করা হয়েছে সাপোর্টসকেও, সেটা হচ্ছে কি কি নিচে দেওয়া আছে। এটা হচ্ছে আমরা ম্যাটেরিয়াল সাপোর্ট দিই, হ্যাঁ না, সরকারকে কিভাবে ট্যাক্স দিয়ে ম্যাটেরিয়াল সাপোর্ট দিই। তারপরে আমরা কিভাবে কি করি, অবিডিয়েন্স সাপোর্ট দিই, সাপোর্টস দিই, সরকারের কথা শুনি আমরা, হ্যাঁ না, সরকারের যে আইন রয়েছে, নিয়ম রয়েছে, রেগুলেশন রয়েছে, সেগুলো আমরা মানি, সেই রকম সাপোর্ট দিই। আর আমরা পার্টিসিপেটরিও সাপোর্ট দিই, আমরা সরকারের সাথে কাজে অংশগ্রহণ করি, ভোট দিয়ে, পলিটিক্যাল ডিসকাশনে অংশগ্রহণ করে, না, আমরা সাপোর্ট দিই সরকারকে, যে কারণে সরকার কাজ করতে পারে, পলিটিক্যাল সিস্টেম কাজ করতে পারে। আর অ্যাটেন্টিভ সাপোর্টও আমরা কিন্তু প্রোভাইড করি। অ্যাটেন্টিভ সাপোর্ট যেমন আমরা পেইং অ্যাটেনশন টু দ্য গভর্নমেন্ট কমিউনিকেশন, সরকার কি বলছে তাদের কথা আমরা শুনছি, ভালো করে অ্যাটেনশন দিচ্ছি কথাগুলোকে। এভাবেও সাপোর্ট দেওয়া যায়, যে সরকার কি বলছে আমরা শুনছি না, যা পাচ্ছে বলে যাচ্ছে, সেটা আমি সাপোর্ট করছি সরকারকে, না, তাহলে আমাকে সাপোর্ট করতে হবে, তবে তো সরকার আমাদের কথা বুঝবে। ডিসপ্লেইং রেসপেক্ট ফর অথরিটি, সিম্বলস অ্যান্ড সেরিমনিজ, যে আমাদের যে ন্যাশনাল সিম্বল রয়েছে, ন্যাশনাল অ্যানথেম রয়েছে, ন্যাশনাল সং রয়েছে, সেগুলোর প্রতি আমরা একটা কি বলবো, একটা ওর বাংলা মনে পড়েছে না, রেসপেক্ট আর কি, রেসপেক্ট দিচ্ছি, তবে গিয়ে সরকার আমাদের হয়ে কাজ করবে। কাউকে দিয়ে কাজ করানোর জন্য তাকে সাপোর্ট করতে হবে, তাকে অনেক কিছুই করতে হবে, আপনারা বুঝতে পারছেন। তাহলে এই 4টা হচ্ছে সাপোর্ট।
ঠিক আছে, তাহলে 4 ধরনের সাপোর্ট আছে এমসিকিউর জন্য, 4 ধরনের সাপোর্ট আছে, 4 ধরনের ডিমান্ড আছে, এগুলা সব হচ্ছে ইনপুট। তাহলে কি হলো ইনপুট, কি কি? ডেভিড স্টোনের ইনপুট হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ডিমান্ড আর একটা হচ্ছে সাপোর্ট। বাংলা নিচে পিডিএফে দেওয়া রয়েছে। ডিমান্ড হচ্ছে 4 ধরনের, সাপোর্টও হচ্ছে 4 ধরনের। এখন এমসিকিউ কোশ্চেন কেমন হবে, দিয়ে দিল এই 4টার মধ্যে কোনটা, মানে ধরো 4টা দেওয়া আছে তো 4টার মধ্যে 3টা দিয়ে দিল, দিয়ে অ্যাটেনটিভ সাপোর্টসের মধ্যে এটা না দিয়ে অন্য কিছু দিয়ে দিল, দিয়ে বললো এদের মধ্যে কোনটা ডেভিড স্টোনের মানে সাপোর্ট মানে ইনপুট নয়, ডেভিড স্টোনের ইনপুট নয়, তখন কনফিউশন যেন না হয়। তাই 4টাকে ভালোভাবে মনে রাখবেন, 4টা সাপোর্ট 4টা ডিমান্ড এমসিকিউর জন্য। ঠিক আছে, এভাবে আউটপুট বেরোবে। এরপর কনভার্জন প্রসেস হবে, যেটা গিয়ে সেইখানে প্রসেস হবে, সেটা আমার কিছু বলার দরকার নেই, যে সেইখানে পলিসি মেকিং হবে। তো আউটপুটকেও কিন্তু আমরা 4 ভাগে ভাগ করছি, এটাও কিন্তু মনে রাখবে, হ্যাঁ না। আউটপুট হচ্ছে এক্সট্রাকশনস, যেমন পার্সোনাল সার্ভিসেস, ট্যাক্সেস, ট্রিবিউট, আমরা ট্রিবিউট করছে সরকার, সেগুলো আউটপুটস। যেমন আউটপুট হিসাবে রেগুলেশন অফ বিহেভিয়ার, যে মানে কি বলবো মানুষের অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্ন আইন তৈরি করছি, আমরা না সরকার তৈরি করছে, এগুলো আউটপুট। তো তাহলে আউটপুট চলে আসছে, বিভিন্ন ধরনের যে গুডস রয়েছে সার্ভিসেস রয়েছে তার ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটাও তো আউটপুট। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করছে, এই যে 10 বছর পরে আমাদের হচ্ছে পরীক্ষা, আমরা চাকরি পাবো, হ্যাঁ না, এটাও তো একটা সরকারের আউটপুট। সিম্বলিক আউটপুট, এগুলো হচ্ছে সব আউটপুট, বুঝতে পারছো। তাহলে 4 ধরনের আউটপুট রয়েছে, এক্সট্রাকশন, রেগুলেশন অফ বিহেভিয়ার, এলোকেশন অর ডিস্ট্রিবিউশন, সিম্বলিক আউটপুট। আশা করছি বুঝতে পারছেন। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে আমি বলে দিব। এরপরে ফিডব্যাক, তাহলে ইনপুট গেল, ডিমান্ড অ্যান্ড সাপোর্ট, কনভার্জন প্রসেস হলো, কনভার্জন প্রসেসের পরে আউটপুট বেরিয়ে এলো 4টা আউটপুট আসার পরে এখন মানুষ ডিসাইড করছে সত্যি কি এসএসসিটা ঠিকঠাকভাবে হবে কি না, হ্যাঁ না, দিয়ে আমরা ওটার ফিডব্যাক দিচ্ছি, তারপরে অনেক কিছু হচ্ছে। তাহলে ফিডব্যাক ইজ দ্য কমিউনিকেশন লুপ। ফিডব্যাক কি? একটা কমিউনিকেশন লুপ কানেক্টিং আউটপুটস ব্যাক টু দ্য এনভায়রনমেন্ট। বুঝতে পারছো, ইট ইনফর্মস দ্য পলিটিক্যাল সিস্টেম অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ ইটস পলিসিস। ফিডব্যাক অ্যালাউজ সেলফ কারেকশন। আশা করছি বুঝতে পারছেন, সেই বিষয়গুলোই ইংরেজিতে শুধু লেখা রয়েছে, আর কিছুই না। যে আউটপুট হচ্ছে সেই পলিসিগুলোর যা ইম্প্যাক্ট হচ্ছে সেটাই হচ্ছে মানে আউটপুট, সেই পলিসিগুলো হচ্ছে আউটপুট, সেই পলিসিগুলোর যে ইম্প্যাক্ট হচ্ছে সেটা হচ্ছে ফিডব্যাক, সেই ফিডব্যাক আবার পরিবেশে যাওয়ার পরে ইনপুট হিসেবে চলে যাচ্ছে। আর এটা কারেকশন, সেলফ কারেকশনকে অ্যালাউ করে, মানে সরকারকে সুযোগ দেয় সে আবার যাতে সেগুলোর কারেকশন করতে পারে, ঠিক করতে পারে। এটাই হচ্ছে আউটপুট। ফিডব্যাক মেকানিজম না, কমিউনিকেশন লুপ, এই ওয়ার্ডটা মনে রাখবেন, কমিউনিকেশন লুপ। আর তারপরে পরিবেশ বিষয়ে বলেই দিলাম, পরিবেশের মধ্যেই সব কিছু হয়, ইনপুট বেরোয়, মানে ইনপুট যায় পলিটিক্যাল সিস্টেমে, আউটপুট বেরোয় পরিবেশের মধ্যেই। মানে পরিবেশের মধ্যে কি থাকে, সমস্ত কিছু যে এক্সটার্নাল ফোর্সেস রয়েছে, যেমন সোশ্যাল, ইকোনমিক, কালচারাল, এগুলো সব কোথায় রয়েছে, এগুলো সব পরিবেশের মধ্যেই রয়েছে। যতগুলো যে ইনপুটস দেখতে পাচ্ছি না, সব কিছু পরিবেশের মধ্যেই হয়। তাহলে 3টে জিনিস, 4টে জিনিস, 5টে জিনিস মনে রাখবে। কি? ডেভিড স্টোনের মডেলে পরিবেশ রয়েছে, এনভায়রনমেন্ট রয়েছে, যেখানের মধ্যে রয়েছে ইনপুট আবার আউটপুট, এবং সেগুলা কাজ করে কোথায়, কনভার্জন প্রসেসে। তারপরে আমাদেরকে ফিডব্যাক মেকানিজম জানতে হবে। বাস এগুলোই হয়ে গেলেই ডেভিড স্টোন শেষ বা সিস্টেম থিওরি বুঝে গেছি। আর পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আরেকটা জিনিস গেট কিপিং, এটাও ইম্পর্টেন্ট। গেট কিপিং মানে কি, আমরা যা যা ডিমান্ড প্রোভাইড করছি পলিটিক্যাল সিস্টেমকে, সব ডিমান্ড কি এই পলিটিক্যাল সিস্টেম গ্রহণ করবে? ইম্পসিবল। যদি সব ডিমান্ড গ্রহণ করে, হ্যাঁ না, আমার যা ইচ্ছা আমি পলিটিক্যাল সিস্টেমকে বলছি আমার এটা পূরণ করে দাও, তাহলে পলিটিক্যাল সিস্টেমের মাথা খারাপ হয়ে যাবে, ওভারলোড হয়ে যাবে পলিটিক্যাল সিস্টেমের, মানে যারা রাজনীতিতে কাজ করছে, লেজিসলেচারের। ঠিক আছে, এই জন্য থাকে এইখানটায় একজন কিপার বসে থাকে, গেট কিপার, সিকিউরিটি গার্ড,
গেট কিপার বসে থাকে, সে বেছে বেছে যেগুলো তাদের জন্য মনে হয় না এই ডিমান্ডগুলো আসলে ভালো সেইগুলোকেই পাঠিয়ে দেয় ভিতরে, না হলে পাঠায় না, বাকিগুলো যা ফেরত চলে যাও। বুঝতে পারছো তো? এটা হচ্ছে গেট কিপারের কনসেপ্ট। নট অল ডিমান্ডস আর অ্যাকসেপ্টেড, এই একটা ওয়ার্ডে গেট কিপার কমপ্লিট, মানে সমস্ত ডিমান্ডকে গ্রহণ করা হয় না, কিছু ডিমান্ডকে ফিরিয়ে দেওয়া হয়। গেট কিপার্স আর মেকানিজমস উইদিন দ্য পলিটিক্যাল সিস্টেম দ্যাট রেগুলেট দ্য ফ্লো অফ ডিমান্ডস টু প্রিভেন্ট ওভারলোড অ্যান্ড মেনটেন স্টেবিলিটি। মানে যদি অনেক পরিমাণ ডিমান্ড আছে, ওভারলোড হবে, যাতে ওভারলোড না হয়, গুরুত্বপূর্ণ বিষয়ে যেন যায়, আর যাতে স্টেবল থাকে সরকার, তার জন্য এটা করা হয় গেট কিপারের কনসেপ্ট। আর গেট কিপারেও কিন্তু ভাগ রয়েছে, হ্যাঁ না? একটা হচ্ছে স্ট্রাকচারাল মেকানিজম, যে ইনস্টিটিউশন সাচ এজ প্রেসার গ্রুপসও গেট কিপারের মতো কাজ করে, পলিটিক্যাল পার্টিজও গেট কিপারের মতো কাজ করে, হ্যাঁ না? তাহলে এরাও কিন্তু গেট কিপার এক ধরনের, প্রেসার গ্রুপস, পলিটিক্যাল পার্টিজ, যে বেছে বেছে যে ডিমান্ডগুলো খুব দরকার সেগুলো নিয়ে যায় সরকারের কাছে। কালচারাল মেকানিজম যেমন সোশ্যাল নর্মস, ভ্যালুজ, দ্যাট ডিফাইন্স হুইচ টাইপস অফ ডিমান্ডস আর সোশ্যালি অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, মানে কোন ডিমান্ডগুলো বাস্তবে সমাজের জন্য ভালো হবে বা খারাপ হবে, সেগুলো সোশ্যাল নর্মস বা ভ্যালুজ ঠিক করে দেয়। তাই এরাও কিন্তু গেট কিপারের কাজ করে। সোশ্যাল নর্মস অ্যান্ড ভ্যালুজ, প্রেসার গ্রুপস, পলিটিক্যাল পার্টিজ, আবার কমিউনিকেশন চ্যানেলস যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু গেট কিপারের কাজ করে। এক্সপেন্ডিং অ্যান্ড ইমপ্রুভিং মিনস অফ কমিউনিকেশন টু ম্যানেজ অ্যান্ড ডিস্ট্রিবিউট এক্সেসিভ ডিমান্ডস স্মুথলি। গভর্নমেন্ট ইনস্টিটিউশনস যেগুলো রয়েছে, যেমন লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ দ্যাট কন্ট্রোল অ্যান্ড সেভ ডিমান্ডস ডিউরিং দ্য কনভার্জন প্রসেস ইনটু আউটপুটস। তাহলে যখন কনভার্জন প্রসেস চলছে, যেখানে পলিসি তৈরি হচ্ছে, সেখানে কারা রয়েছে? সেখানে এই যে রয়েছে লেজিসলেচার, এক্সিকিউটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ, তারাও কিন্তু গেট কিপারের কাজ করছে। তারাও সেখানে ফাইনাল যে ছাঁকনিটা হচ্ছে সেইখানটায়, হ্যাঁ না? প্রথমে তো এখানে জাল বেঁধে দিয়েছি, ছেঁকে ছেঁকে পাঠাচ্ছি যেগুলো দরকার, হ্যাঁ না? ফাইনাল যে ছাঁকুনিটা হবে এইখানটাই, এরা ঠিক করবে কোনটা ঠিক কোনটা ভুল কনভার্জন প্রসেসের সময়, না? তা কোনটা পলিসি বানাবো আর কোনটা পলিসি বানাবো না। তাহলে এটা হচ্ছে গেট কিপারের কনসেপ্ট। ঠিক আছে, চার ধরনের গেট কিপার রয়েছে: স্ট্রাকচারাল মেকানিজম, কালচারাল মেকানিজম, কমিউনিকেশন চ্যানেলস অ্যান্ড গভর্নমেন্টাল ইনস্টিটিউশনস। আর পারপাস কি এই যে পলিটিক্যাল এই গেট কিপার কেন রাখা হয়? যাতে স্ট্রেস বেশি না হয়ে যায়, ওভারলোড বেশি না হয়ে যায় পলিটিক্যাল সিস্টেমের মধ্যে, তাই গেট কিপার থাকে। আর টু এনশিওর অর্ডারলি প্রসেসিং অফ ডিমান্ডস অ্যান্ড মেনটেন সিস্টেম ইকুইলিব্রিয়াম, ওই বিষয়গুলো এখানে লেখা রয়েছে, যে যাতে অর্ডারলি কাজ হতে থাকে ভালোভাবে, তার জন্য। টু অ্যাভয়েড ক্রাইসিস দ্যাট কুড লিড টু চেঞ্জেস ইন অথরিটিজ, রিজিম শিফটস অ্যান্ড সিস্টেম কোলাপস, এবং যাতে যে পুরো পলিটিক্যাল সিস্টেমটাই কোলাপস হয়ে গেল বা ধ্বংস হয়ে গেল, নতুন পলিটিক্যাল সিস্টেম তৈরি হলো, এইরকম যেন কিছু না হয়, না? যেমন পুরো রিজিমটাই চেঞ্জ হয়ে গেল, তার জন্য গেট কিপারের দরকার হয়। যদি সব ডিমান্ড চলে আসে তাহলে ওভারলোড হয়ে যাবে। এখন ইকুইলিব্রিয়াম ব্যাপারটা হচ্ছে যে এখানে বলতে চাইছে যে ইনপুটস আর আউটপুটস এমনভাবে করা হবে বা ফিডব্যাক এমনভাবে মেকানিজম করা হবে যাতে সব কিছু ঠিকঠাক চলতে থাকে, বাস এগুলো এত স্ট্রেস নেওয়ার দরকার নেই। ইম্পর্টেন্স অ্যান্ড ইউজ সিস্টেম। আচ্ছা, it is important to note that David Easton was the first to conceptualize political system. তিনি পলিটিক্যাল সিস্টেমের কনসেপ্ট দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন পলিটিক্যাল সিস্টেমকে ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। তাহলে পলিটিক্যাল সিস্টেমকে কে ইনফরমেশন প্রসেসিং সিস্টেম বলেছিলেন? সেটি হচ্ছে ডেভিড ইস্টন। ইনফরমেশন প্রসেসিং সিস্টেম পলিটিক্যাল সিস্টেমকে বলেছিলেন ইনফরমেশন প্রসেসিং সিস্টেম, মনে রাখবেন, হ্যাঁ না? আর একটি হোলিস্টিক এটা সিগনিফিকেন্স কি আর কি, এটা পড়ছি আমরা। হোলিস্টিক একটা বিষয় পড়তে হয় এখানে আমাদের। আর কি পড়তে হবে পরীক্ষার জন্য? ক্রিটিসিজম বলে দিলাম, যে অনেক কিছুকে ভ্যালুকে তো পুরোপুরি ইগনোর করা হয়। তারপরে এইখানে ওভারলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফর্মাল পাওয়ার ডাইনামিক্স অ্যান্ড কনফ্লিক্টস, মাস বিহেভিয়ার। এখানে মাস বিহেভিয়ারকে আমরা স্টাডি করতে পারি না, না? অনেক লোকের যে দাবি, অনেক লোকের দাবি আমরা গ্রহণ করতে পারি না। এটাই সব থেকে বড় কি বলবো ক্রিটিসিজম আর কি ডেভিড ইস্টনের। আর রেলিভেন্স কি?
রেলিভেন্স মানে স্টোনের মডেল থেকেই তো আমরা ফাউন্ডেশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি পলিটিক্যাল সিস্টেমের, যে এইভাবে ইনপুট আসবে। এখনও তো আমরা সিস্টেম অ্যাপ্রোচের মাধ্যমেই চলি, যে আইন কিভাবে তৈরি হয়, আইন ডিমান্ড আসে, ডিমান্ড আসার পরে আইন তৈরি হয়, তো এখনও চলছে। আর এটি সিস্টেমেটিক অ্যান্ড এম্পিরিক্যাল স্টাডি অফ পলিটিক্স আমরা এর মাধ্যমে করতে পারবো, সিস্টেমেটিক ওয়েতে আমরা স্টাডি করতে পারবো। আর এইটাই, আর কিছু না, তেমন কিছু। আশা করছি বুঝতে পারছেন। এটাই ছিল ডেভিড স্টোনের সিস্টেম থিওরি। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর নিচে এখানে বাংলায় দেওয়া আছে, হলো তো এটাই নোটস, আর নিচে এখানে বাংলায় দেওয়া আছে, এখানে বাংলায় করা আছে, পড়ে নেবেন। ঠিক আছে, আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর কোনো সমস্যা হলে মানে নোটস রিলেটেড আমাকে মানে হোয়াটসঅ্যাপ করবেন ওই নাম্বারে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।